আমাদের দুজন অতিথি আছেন এবং আমাদের আজকের সভার চেয়ার, উনিও কথা বলবেন। আমি এই পর্যায়ে আমাদের অতিথি জনাব বনশ্রী মিত্র নিয়োগী, বনশ্রীদিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বনশ্রী মিত্র নিয়োগী ইজ দ্য ডিরেক্টর অব মানুষের জন্য ফাউন্ডেশন, রেসপন্সিবল ফর রাইটস অ্যান্ড গভর্নেন্স থিম্যাটিক, রাইট? থ্যাংক বনশ্রীদি। আমি সমৃদ্ধ হই যখন বিদগ্ধজনের অভিজ্ঞ মানুষদের আলোচনা শুনি, অনেক কিছু জানা যায়, বোঝা যায়। সে জায়গায় হয়তো বলার জায়গা খুব কম থাকে, কিন্তু একটা কথা বলে না, ঠিকই স্বর্গে গেলেও ধান ভানে। তো আমার অবস্থাটা অনেকটা ওরকমই। আমরা জাস্ট ট্রানজিশন নিয়ে কথা বলছি, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলছি। আমরা এই পুরো এনার্জি সেক্টরটাকে দেখতে চাই জেন্ডার রেসপন্সিভ, জাস্ট এনার্জি ট্রানজিশন। এবার আমরা অনেকেই সাধুবাদ জানিয়েছি সরকারকে যে এনডিসিতে যেটা নতুন সাবমিটেড হয়েছে সেখানে জাস্ট ট্রানজিশন বিষয়টা এসছে। এটা খুবই ভালো কথা, আমরা প্রথমবারের মতো শুনেছি। এই এই জিনিসটা যে আসলো এখানে, সেটা নিশ্চয়ই একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। আমরা বহু বছর ধরে কথাগুলি বলে যাচ্ছি। আমার কাছে এখনও মনে হয় যে জাস্ট ট্রানজিশন শব্দটা এনডিসিতে আসা এখনও অলংকারী। এটা কিভাবে মাঠে গড়াবে? কারণ এই পলিসিতে কিছুই নাই। পলিসিতে যেহেতু জাস্ট ট্রানজিশন বা জেন্ডার পার্সপেক্টিভ থেকে তেমন কিছু বলা নাই, তাই এনডিসিতে যে বিষয়গুলি চলে আসছে, আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি যে এনডিসিতে কি কি অলংকার নতুন করে আমরা যুক্ত করেছি। হয়তো একটু জোরালোভাবে, আগেও কিছুটা মৃদুভাবে ছিল, এবার আরও জোরালোভাবে যেগুলি আমরা দেখার জন্য চেয়েছি। আমার মনে হয়েছে এটা অনেক বেশি অ্যাম্বিশাস। ডেফিনেটলি একটা ক্লাইমেট অ্যাকশন, হলিস্টিক ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ওখানে টার্গেট করার চেষ্টা করা হয়েছে বা ইন্ডিকেটর সেট করার চেষ্টা করা হয়েছে। শব্দগুলি এমিশনের বিষয়টা আসছে, এমিশন রিডাকশনের বিষয় আসছে, অ্যাডাপ্টেশনের কথা বলা হয়েছে, রেজিলিয়েন্সের কথা বলা হয়েছে, সোশ্যাল জাস্টিস, ইনক্লুশন যেগুলি আমরা শুনতে চাই সেগুলির কথা বলা হয়েছে, ইয়ুথ এবং চাইল্ড ওয়েলফেয়ারের কথা বলা আছে, এবং ট্রান্সপারেন্ট ফিনান্স স্ট্র্যাটেজির কথা পর্যন্ত বলা আছে। অবশ্যই খুবই খুবই ভালো উদ্যোগ, কথাগুলি আসছে। তাহলে কাজগুলি কিভাবে হবে এখন? আমরা কি তৈরি সেটার জন্য? আমরা অনেকেই বলছি যে আমরা সন্ধিক্ষণে আছি। ডেফিনেটলি রাজনৈতিকভাবে আমরা একটা ট্রানজিশন সময় পার করছি বা অপেক্ষা আছি। কিন্তু এনার্জিতে কি আমরা বলতে পারি আমরা ওই উত্তরণের পথের কাছাকাছি আছি? আমাদের ফসিল ফুয়েলের জায়গা থেকে ট্রানজিশন আমাদের উত্তরণের কাছাকাছি আসলে আমি সন্ধিক্ষণ বলতে রাজি আছি। তার আগে পর্যন্ত কিন্তু আমি এখনো মনে করি না যে আমরা ট্রানজিশনে যাওয়ার জন্য যথাযথভাবে তৈরি আছি। জাস্ট ট্রানজিশনের বিষয়টা বারবার এই কারণে আসছে, কারণ আমরা ন্যায্যতার কথা বলি, আমরা অন্তর্ভুক্তিমূলক কথা বলি, আমরা সাস্টেনেবল এনার্জির কথা বলছি। কাদের জন্য মূল বক্তব্যটা? আমরা মূলত মার্জিনালাইজ কমিউনিটির কথা তো বলবো, আমাদের বেশিরভাগ জনসংগঠন যেখানে বসবাস আমাদের এই দেশে, বয়স্ক নারী, প্রান্তিক নারী, আদিবাসী, পার্সন উইথ ডিসেবিলিটিস, যে কোনো প্রান্তিক মানুষ এই সুবিধা থেকে কতটুকু আছে, বিদ্যুতের এই সুবিধার জায়গায় কতটুকু আছে, কতটুকু যেতে পারছে, সেটা দেখাটা আমি মনে করি অনেক বেশি জরুরি। আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করছি কিভাবে? উপস্থিতি কি সব? তারা কি তাদের ডিসিশন মেকিংয়ের পার্টিসিপেশনে আছে, ডিসিশন মেকারে আছে? কনসালটেশন করি বা না করি, কাদের সাথে করছি? আমরা কি সত্যি সত্যি যারা ভুক্তভোগী, যারা পুরো ক্লাইমেট ইস্যুটার সাথে ভোগান্তির শিকার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কথা কতটুকু শুনছি? তাদের সমস্যাটা কিন্তু আমরা আমাদের মতো ধারণ করে অনেক সময় বলি। আমি এই প্রসঙ্গক্রমে কথাটা না বলেই পারছি না। 1991 সনে নিমাপ হয়েছে, তখন আমরা কেবল কাজে যোগদান করেছি উন্নয়ন সেক্টরে। তখন কুমিল্লা বার্ডের একটা প্রোগ্রামে খুবই গ্রামীণ একজন নারী বলছিলেন পলিথিনের ক্ষতিকারক দিকগুলি। উনি বলছেন যে কথা বলতে বলতে, তখন আমাদের কাছে ছিল নোট নেয়া, তো শুনতে শুনতে অবাক হয়ে গেলাম। বলছিল যে বাড়ি থেকে আমার স্বামী যখন বাজার থেকে মাছ নিয়ে আসে, সেই মাছ পচে যায়। কারণ আগে ওনারা বাঁশের, আমাদের ওখানে ডুলা বলে, ওগুলিতে মাছ আনতো, পচতো না। পলিথিনে আনে, উনি চায়ের দোকানে বসেন, কথা বলেন, আস্তে আস্তে বাড়িতে পচে যায়। আমি যখন ওটা পরিষ্কার করে উপরে ফেলি, আমি যখন গোসল করে উঠি, ওটাই আবার আমার মাথার উপরে ওঠে। বিষয়টা তখন ততটা বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে এই যে গ্রামীণ নারীর, তার যে ইন্ডিজিনিয়াস নলেজ বা তার যে অবজারভেশন, এগুলি খুব জরুরি। আদিবাসীদের যে
নলেজটা সেটা খুব জরুরি। প্রত্যেকটা জায়গায় এই নলেজকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্বীকৃতি না দিব অথবা বুঝতে চেষ্টা না করব, আমাদের এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু শুধু কাগজেই থেকে যাবে, জাস্ট কখনোই হবে না। এই জাস্ট হওয়ার জন্য আমাদের প্রক্রিয়াটায় আর একটু গভীরে যেতে হবে। তাহলে আমাদের কাজটা কোথায়? নাগরিক সমাজ হিসাবে আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়ে গেছে। আমাদের কাজই হলো সবসময় এগুলিকে নক করা, কথা বলা, আওয়াজ তোলা, কোথায় কোথায় কি করতে হবে। হয়তো গত কয়েক বছরের কথার প্রেক্ষিতে এবার হয়তো রেজন আপনারা আছেন, সেই জন্য হয়তো শব্দগুলি ঠিকই আসছে, কিন্তু এটা মাঠে গড়াবে কে? যারা মাঠে নিয়ে যাবে তারা কি তৈরি? তারা কি শব্দগুলি সেন্সিটিভিটি নিয়ে এখন পর্যন্ত তৈরি যে হ্যাঁ আমরা এই কাজগুলি এভাবে করব? আমাদের প্ল্যানিং, আমাদের বাজেটিং, আমাদের মনিটরিং, এগুলি কে করবে? কোথায় আছে এই অপারেশনের প্ল্যানটা? কোথায় পলিসি? কোথায় আইনের কথা আমরা বলছি, কিন্তু আইনটা মাঠে গড়ানোর জায়গাটা আমি অনেক বেশি গুরুত্ব দিতে চাই। যারা আমাদের দেশে অনেক আইন আছে, অনেকগুলি আইন হয়েছে, আমরা সেটার বাস্তবায়নটা দেখতে পাই না। শুধুমাত্র যারা এটা মূল দায়িত্বে আছেন, যারা মাঠে নিয়ে যান, যাদের নাগরিকদের এটা এনশিওর করবেন, সেই জায়গাটায় ঘাটতি রয়েই যায়। আমরা ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলি, এনার্জির কথাও যখন আসে, আমরা স্টেম এডুকেশনের কথা বলি, আমরা ক্যাপাসিটি স্কিলের কথা বলি, কিন্তু এই ক্যাপাসিটি স্কিল অথবা আমাদের এই নলেজটা সব সেক্টরে দরকার। যারা মূল দায়িত্বে আছে তাদের অব্লিগেটরি রেসপন্সিবিলিটি নাগরিকদের এই সুবিধাগুলি, এন্টাইটেলমেন্টগুলি এনশিওর করার জন্য, তাদের দক্ষতাটা কোথায় আছে? তাদেরকেও এই জায়গাটায় সমানভাবে আমাদেরকে বিবেচনায় নিতে হবে, নালে এটা বাস্তবায়ন আরও দূরে চলে যাবে। আমি আরেকটা জায়গায় যাচ্ছি যে এই যখনই এনার্জির বিষয়গুলি আসে, তখন যে জায়গাটাতে গুরুত্ব দেওয়া হয় যে অনেক বেশি টেকনিক্যাল, অনেক বেশি এনভায়রনমেন্টাল, অনেক বেশি ইকোনমিক্যাল, সোশ্যাল জাস্টিসটা সেই জন্যই পিছিয়ে পড়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত এটা আমি বলবো যে এইটা দরকার, ততক্ষণ পর্যন্ত এটা উজ্জ্বল থেকে যায়, সেটা মানে যথাযথভাবে বিবেচনায় নিয়ে কাজ হয় না। এনডিসি তাহলে আমরা যেভাবে দেখছি সেটার ভবিষ্যৎ ফরওয়ার্ড ওয়েটা কি হবে, হলে কি হবে? আমি যখন জেন্ডার ফ্রেমওয়ার্কের কথা বলছি, আমরা দেখতে চাই যে এই এক্সেসটা ইকুইটির মাধ্যমে হচ্ছে কিনা, আমরা দেখতে চাই উইমেনদের পার্টিসিপেশন লিডারশিপ লেভেলে হচ্ছে কিনা, আমরা দেখতে চাই রিনিউয়েবল এনার্জি যে কথাগুলি আমরা বলে যাচ্ছি সেটা কতটুকু এক্সপান্ড হচ্ছে, সেটা জাস্ট ট্রানজিশন হচ্ছে কিনা, এবং ডেফিনেটলি আমাদের এই টোটাল প্রক্রিয়াটা অ্যাকাউন্টেবল ট্রান্সফরমেশন অথবা ট্রান্সফরমেটিভ গভর্নেন্সটা আমরা এনশিওর হতে চাই। এই চারটা পিলার যদি আমরা যথাযথভাবে না করতে পারি, আমাদের এটা জেন্ডার রেসপন্সিভ এনার্জি হবে না, এনার্জি ট্রানজিশন করা কঠিন হয়ে যাবে। তাহলে আবারও আমি বলবো, সিভিল সোসাইটির জায়গা থেকে এই জায়গাগুলি তুলে তুলে সরকারের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরা দরকার, অনেক বেশি ডায়ালগ করা দরকার, কমিউনিটির কাছে যাওয়া দরকার যে এই বিষয়গুলি সামনে নিয়ে আসেন। বললে কি হবে? কেন আমরা এটা চাই জেন্ডার পার্সপেক্টিভ থেকে? যেটা সকাল থেকে শুনছিলাম যে রুফটপ সোলারের কথা বলা হচ্ছে, আমরা খুব আশাবাদী এই রুফটপ সোলার বলে ছাদে যদি ছোট ছোট সবজি বাগান অথবা যে বিষয়গুলি ফলের হতে পারে, সবজির হতে পারে, অন্তত আমরা মনে করি কিছুটা তো নারীরা খাবে। আমার নিজের গাছের পুরোটা তো আর বাজারে চলে যাবে না। যেগুলি বাণিজ্যিক হারে হয়, যেসব আমরা তো জানি নারীরা কোনো জমির মালিক না, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পুরুষরাই থাকে। তারাই যতই যত্ন করুক না কেন, ছাগল পালন বলেন, হাঁস মুরগি পালন বলেন, গবাদি পশু পালন বলেন, সবকিছুই নারীরা করে। এমনকি ধান মানে একটা চাল উৎপাদনের প্রক্রিয়া নারীরাই সবচেয়ে বেশি যুক্ত, সবকিছুই নারীরা করে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ, বাজারে যাওয়া, টাকা পয়সার সিদ্ধান্ত পুরুষরাই নিয়ে থাকে। তো ছাদে যদি আমরা কিছু করে থাকি, সেটা কিছুটা নিউট্রিশন হয়তো নারীরা পাবে, সেই স্বাধীনতা হয়তো নারীর থাকবে। ক্লিন কুকিংয়ের কথা আমরা বলছি, তাহলে নারীর সবচেয়ে বেশি কুকিংয়ের জায়গাটায় তার, আমরা জানি যে ফুয়েল যখন দূর থেকে আনে সেখানে একটা অনিরাপদ ব্যবস্থার মধ্য দিয়ে তারা থাকে। তো এই ক্লিন কুকিং যদি আমার ঘরে এনশিওর করা যায় রিনিউয়েবল এনার্জির মাধ্যমে, সেটা হয়তো তার রিপ্রোডাক্টিভ হেলথে, তার স্বাস্থ্যগত জায়গায় অনেক বেশি সাহায্য করবে। আমরা বারবার বলছি যে আমাদের ইন্ডাস্ট্রির কথা, আরএমজি সেক্টরের কথা বলে গেলেন। যখন অটোমেশন হয় অথবা বিদ্যুৎ ঘাটতির জন্য আমার গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় অথবা আমার কোনো ইন্ডাস্ট্রির জায়গায় আঘাত আসে, সবচেয়ে আগে কোন শ্রমিক বাদ পড়বে? নারী শ্রমিকরা বাদ পড়বে। আবারও কিন্তু এখানে নারীরাই পিছিয়ে যায়, সেজন্য আমরা মনে করি যে এটা দরকার। আমরা এনার্জি যদি 100% রিনিউয়েবল এনার্জির দিকে দেয়, আমাদের হোম অ্যাপ্লায়েন্স হতে পারে বিদ্যুৎ ভিত্তিক, সেটা নারীর আনপেইড কেয়ার বার্ডেনকে কমাবে। এই সব কিছুই কিন্তু আমরা মনে করি, যার কারণে আমাদের এই দাবিটা থাকবে সরকারের কাছে, যাতে এটা জাস্ট ট্রানজিশন হয় এবং জেন্ডার রেসপন্সিভ হয়। সরকারকে এনার্জি সেক্টরে নারীর জন্য আলাদা করে বাজেট বরাদ্দ দিতে হবে। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। 15, 16, 17 দিকে অনেকগুলি কাজের সাথে একটা বড় কাজ ছিল আনপেইড কেয়ার ওয়ার্কের স্বীকৃতি। সেখানে সরকারের সাথে আমাদের অনেকগুলি কথা ডায়ালগ ছিল। ওখানে আমরা নিয়ে আসছিলাম যে নারীর এই কাজের বোঝা কমানোর জন্য পাওয়ার এনার্জি সেক্টরের ব্যবস্থাটা করা দরকার।
বাড়ানো দরকার। সেটা সরকারকে আলাদা করে বোঝাতে হয়েছিল, আমাদেরকে চিঠি দিয়ে বলা হয়েছিল এগুলি আপনারা কি বলেন বুঝি না, এসে বুঝিয়ে দিয়ে যান। এখন মনে হয় সেটার বোঝানোর দরকার পড়বে না। এটা পরিষ্কার যে এই পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, বিশেষ করে যেখানে দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী আছে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে, সমাজকে একটা সুস্থ সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং নারীর অধিকার সুরক্ষার জন্য এটা খুব জরুরি। অনেক ধন্যবাদ সবাইকে।